পদ্মজা পর্ব ৪৩। লেখিকা ইলমা বেহরোজ। আমি আছি আপনাদের সাথে নওশিন পারভিন। পাখিদের কলরবে পদ্মজার ঘুম ভাঙল। পদ্মজা জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসে। অন্যদিন ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে, আজ দেরি হয়ে গেল। পূর্ণাকে তুলে নিয়ে যা, একসাথে অজু করে নামাজ পড়তে বস। হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকালো। তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন, পূর্ণাকে একটু বুঝ দিস, নামাজ পড়তে চায় না। আচ্ছা আম্মা। পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপাড়ে যায়। এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসলো। নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা। হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন। পদ্মজা হেমলতার চোখ দেখে বলল, আম্মা, তোমার চোখ এমন লাল হলো কেন? হেমলতা দুই চোখে হাত বুলিয়ে বললেন, রাতে ঘুমায়নি তাই। পদ্মজা উৎকণ্ঠা, কেন কেন ঘুম হয়নি? কীরকম দেখাচ্ছে তোমাকে? বিছানায় পড়াটাই শুধু বাকি। কিছু চুল পদ্মজার মুখের উপর চলে এসেছে। হেমলতা তা কানে গুঁজে দিয়ে আদর মাখা কণ্ঠে বললেন, আজ আমার মেয়ে চলে যাবে, তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখছি। হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে। হেমলতাকে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, আমার খুব মনে পড়ে তোমাকে, চলো আমার সাথে, একসাথে থাকবো। তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার? পাগল হয়ে গেছিস? মেয়ের জামাই বাড়িতে কেউ গিয়ে থাকে? ২-৩ দিন হলে যেমন তেমন। হেমলতার শরীরের উষ্ণতা পদ্মজাকেও ওম দিচ্ছে। মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি। পদ্মজা কান্না করে দিল। হেমলতা পদ্মজার মুখ তুলে বললেন, সকাল সকাল কেউ কাঁদে? বাড়ির বউ তুই, শাশুড়ি কি করছে আগে দেখে আয় যা। পদ্মজা আরও কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে চোখে জল মুছল, আবার ভিজে যাচ্ছে। বুকটা হাহাকার করে করছে, কত দূরে চলে যাবে সে আজ। কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পিছন থেকে শোনা যায় হেমলতা বলছেন, বাচ্চাদের মতো করছিস কিন্তু। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করলো। এরপর রান্নাঘরের দিকে চলে গেল। পদ্মজা ঘর ছাড়তেই হেমলতার চোখ বেয়ে ২ ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত জল মোছেন। পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছেন। কখন ঘুমালো? হেমলতার হাসি পেয়ে গেল। তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন। পদ্মজা রান্নাঘরে ঢুকতেই ফরিনা মুখ ঝাপটালেন। আইছো কেন? যাও ঘুমাও গিয়া। কখন এত দেরি হয়ে গিয়েছে বুঝিনি, মিনমিন করে বলল পদ্মজা। বুঝলা কেন? মা আইছে তো, উইরিন লগে তো আর মায়ের মতো মিশতে মন চাই নাই। পদ্মজা অবাক হয়ে তাকালো, আবার চোখ নামিয়ে নিয়ে বলল, আমি তো মিশতেই চাই, আপনি সব সময় রেগে থাকেন। মুখের ওপরে কথা কইবা না, যাও এখন। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। ফরিনা তেলে বেগুনে জ্বলে ওঠে, বললেন, কইতেই যাইবা গা নাকি? জোর কইরা তো কাম করা উচিত, এই বুদ্ধিটাও নাই। পদ্মজা স্তম্ভ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজুরি করে, কিন্তু ফরিনা করতে দেয় না। এজন্যই সে এক কথায় চলে যাচ্ছিল। আর এখন কি বলছেন? সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো। ফরিনা গলার স্বর পূর্বের অবস্থানে রেখেই বললেন, হইছে, কাম করতে হইব না। এরপর তোমার মায়ে কইবে দিনরাত কাম করাইয়া তার ছেড়িরে, যাও বাড়াইয়া যাও। পদ্মজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। লতিফা ঠোঁট চেপে হাসছে। ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত। বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, আমি করবোটা কি? পদ্মজা মাথা থেকে ঘোমটা সরে গিয়েছে, মুখটা দেখার মতো হয়েছে। ফরিনা পদ্মজার মুখ দেখে হেসে ফেললেন, আবার দ্রুত হাসি লুকিয়েও ফেললেন। এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন। এত শান্ত, এত নম্রভদ্র হেমলতাকে হিংসে হয়। হেমলতার গর্বকে হিংসে হয়। পদ্মজার ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার, কিন্তু এখন নেই। উপর থেকে যাই বলুক না কেন, তিনি মনে মনে চান পদ্মজা পড়তে যাক, অনেক পড়ুক, অনেক বেশি পড়ুক। এই মেয়ের জন্ম রান্নাঘরে রাঁধার জন্য নয়, রানীর আসনে থাকার জন্য। পদ্মজা ফরিনার 2 সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে। সে সাহস পেল, ফরিনার কাছে এসে দাঁড়ায়। ফরিনা চোখ মুখ কুঁচকে প্রশ্ন করলেন, ঘেঁষতাছ কেন? পদ্মজা শিমুল তুলোর ন্যায় নরম স্বরে বলল, আমার খুব মনে পড়বে আপনাকে, আপনার বকাগুলোকে, আপনি খুব ভালো। ফরিনা
তরকারিতে মশলা দিচ্ছেন। হাত থেমে যায়। পদ্মজার দিকে তাকান। পদ্মজা বলল, আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা। ফরিনা কিছু বলতে পারলেন না। এই মেয়েটা এত অদ্ভুত, এত ভালো কেন? পদ্মজার চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকানো ক্ষত জ্বলে উঠেছে। ক্ষতটা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে। কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবে পদ্মজা? ভরসা করা যায়? পদ্মজা মায়ামাখা দুটি চোখ দেখে বুকে এমন তোলপাড় শুরু হয়েছে কেন? ৩২ বছর আগেই সেই কালো রাত্রির কথা কেন মনে পড়ে গেল? যে কালো রাত্রির জন্য আজও এই সংসার, এই বাড়িকে তিনি আপন ভাবতে পারেন না। প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন। এই যন্ত্রণা কেন বুকে ঘুরে বেরিয়ে আসতে চাইছে? উত্তরের আশাই না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে। ফরিনা মৃদু কেঁপে উঠলেন। এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। পদ্মজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেল ফরিনার ধুকপুক ধুকপুক করছে। হাওলাদার বাড়ি থেকে ডানে 2 মিনিট হাঁটার পর ঝাউড়া নামের একটি খালের দেখা পাওয়া যায়। খালের পাড়ে দাঁড়িয়ে আছেন হাওলাদার বাড়ির সবাই। ট্রলার নিয়ে মাঝি অপেক্ষা করছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। পদ্মজা পরনে কালো বোরখা। লাবণ্য যাবে না। সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে। 3-4 দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবে। আজ আমির আর পদ্মজা যাচ্ছে। প্রেমা, প্রান্ত, মুর্শিদ, বাসন্তী সবাই সকালেই এসেছে। সবার সাথে কথা হয়েছে। পূর্ণা হেঁচিয়ে তুলে কাঁদছে। হেমলতা পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিলেন। তারপর বললেন, ঠিক মতো পড়বি, খাবি, স্বামীর খেয়াল রাখবি, কাঁদবি না কিন্তু, একদম কাঁদবি না। তুমি কাঁদছো কেন আম্মা? না না, কাঁদছি না বলেও হেমলতা কেঁদে ফেললেন। পদ্মজার কান্নার বেগ বেড়ে যায়। বোরকা ভিজে একাকার। একদিকে মা, অন্যদিকে 3 ভাই বোন কেঁদেই চলেছে। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, পারছেন না। পদ্মজা বলল, আর কেঁদো না আম্মা, তুমি অসুস্থ। হেমলতা ঢোক গিলেন কান্না আটকাতে। তারপর বললেন, কাঁদবো না, সাবধানে যাবি, দেরি হচ্ছে তো। আমির, নিয়ে যাও আমার মেয়েকে। যা মা, সাবধানে যাবি, নিয়মিত নামাজ পড়বি। পদ্মজা হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। পদ্মজার দেখা দেখি আমিরও করল। বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে, আমার প্রতিটা কথা মনে রাখবি, কখনো ভুলবি না। আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণেও আলাদা হয়, শিক্ষায় কালি যেন না লাগে। পদ্মজা ফিরে চেয়ে বলল, ভুলবো না আম্মা, কখনো না। তুমি চোখের জল মুছো, আমাদের আবার দেখা হবে। হেমলতা 3য়বারের মতো চোখের জল মোছেন। এরপর হাত নেড়ে বিদায় জানান। ট্রলার ছেড়ে দেয়। পদ্মজা এক দৃষ্টে হেমলতার দিকে তাকিয়ে থাকে। হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে। দুজনের চোখ চেয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। কাঁদছেন মুর্শিদ, তবে পদ্মজার জন্য কম, হেমলতার জন্য বেশি। হেমলতার দিনগুলো এখন আরও দুর্বিষয় হয়ে উঠবে। আরও কাঁদছেন ফরিনা। প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ, সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘোমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না। আবারও মরে যাবে তার দিনগুলো, হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে। মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ। জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে। আমির পদ্মজার কোমর এক হাতে জড়িয়ে ধরে বলল, এবার তো থামো। আমিরের আলতো সময় পদ্মজা আরও প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো। আমির বলল, এ তো আরও বেড়ে গেছে, থামো না। আমি আছি তো, আমরা 6 মাস পর পর আসবো, অনেক দিন থেকে যাব। সত্যি তো? কাজের বাহানা দেখাবেন না? মোটেও না। আমির পদ্মজার চোখের জল মুছে দিল। এরপর চোখের পাতায় চুমু দিল। পদ্মজা নুয়ে যায়। বলল, নদীর পাড় থেকে কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, এই কথাটা ছাড়া আর কোনো কথা বলতে পারো না বউ? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল, আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব? সেটা সম্ভব না, কিছুক্ষণ পরই ট্রেনে উঠে যাব। আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজার ট্রলারের ভিতর ঢুকে গেল। এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব 43। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।